আজ 11 এপ্রিল শনিবার। দেখে নিন আজকের বাছাই করার 20টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। হুমায়ুন কবিরের বিতর্কিত ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন ইসলামিক বক্তা মুমতাজুল ইসলাম। হুমায়ুনের মতো লোকের সঙ্গে হাত মেলাবো না, হুমায়ুন বিতর্কে মুখ খুললেন অমিত শাহ। হুমায়ুনের ভাইরাল ভিডিও কাণ্ডে এবার মুখ খুললেন নওশাদ সিদ্দিকী। হুমায়ুনের ভাইরাল ভিডিও ঘিরে দলে ভাঙন, শতাধিক কর্মীর দলত্যাগ আম জনতা উন্নয়ন পার্টিতে। কান খোলা রেখে শুনে নিন দিলীপ ঘোষকে কি হুঁশিয়ারি দিলেন জয়প্রকাশ মজুমদার। ক্ষমতায় এলে কে হবে বিজেপির মুখ্যমন্ত্রী, পরিষ্কার বলে দিলেন অমিত শাহ। কি বললেন? এবার পাঠা বলি হবে, ব্যানার পোস্টারে ছয়লাভ ভবানীপুর। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজের উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছে বিস্তারিত সংবাদে। হুমায়ুনের ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই প্রতিক্রিয়া দিলেন মুমতাজুল ইসলাম। তিনি বলেন, আমাদেরকে যারা গালাগাল করেছিলেন সব সত্য এবার প্রকাশ হয়ে গেল। তিনি আরো বলেন, আবেগ দিয়ে ইসলামকে টেকানো যাবে না, আবেগ ছেড়ে দিয়ে বিবেক দিয়ে দেখুন। আরো কি বললেন ঠিক তিনি শুনে নিন বিস্তারিত। এতদিন পর আমি বাবরি মসজিদের ইতিহাস জানলাম মাত্র 19 মিনিট ভিডিওর মাধ্যমে। আপনারা মনে হয় সকলেই শুনেছেন, দেখেছেন। আর যারা আলেম ওলামাদেরকে গালিগালাজ করেছিলেন, কটু কথা বলেছিলেন, খারাপ মন্তব্য করেছিলেন, তাদের এখন উপায় কি? ওই জন্য বলছি যে আবেগে গা ভাসিয়ে চলবেন না, একটু যাচাই বাছাই করুন, ভাবুন, বুঝুন। কোন একটা আবেগী নেতার পিছনে চলে গেলাম, বিশাল লোকের সমাগম হয়ে গেল, এই আবেগ দিয়ে কিন্তু ইসলামকে টেকানো যাবে না, আর মুসলিম জাতির কোনো উপকার হবে না। হুমায়ুন বিতর্কে মুখ খুললেন অমিত শাহ। 26-এর বিধানসভা ভোটের লড়াই যত এগোচ্ছে ততই বাংলার রাজনীতিতে নতুন নাটকীয় মোড় দেখা যাচ্ছে। এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। তৃণমূলের প্রকাশ করা একটি ভিডিওতে দাবি করা হয় বিজেপির সঙ্গে 1000 কোটি টাকার গোপন চুক্তি করেছেন তিনি এবং মুসলিম ভোট ঘোরাতে অর্থ চেয়েছেন। তবে বিজেপির সংকল্পপত্র প্রকাশে মঞ্চ থেকে অমিত শাহ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি জানান, আদর্শগতভাবে হুমায়ুন ও বিজেপির সম্পূর্ণ ভিন্ন মেরুর। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, এই ধরনের ভিডিও তৈরি করা সম্ভব এবং বিজেপি এমন ব্যক্তির সঙ্গে কোনোভাবেই যুক্ত হবে না। এই বিতর্কে জেরে রাজনৈতিকভাবে বড় ধাক্কা খেয়েছেন হুমায়ুন কবির। আসাউদ্দিন ওয়েসির দল মিম ইতিমধ্যেই তার দলের সঙ্গে জোট ভেঙে দিয়েছে। মিম জানিয়েছে, মুসলিম সমাজের মর্যাদা নিয়ে প্রশ্ন ওঠে এমন কারোর সঙ্গে তারা থাকবে না এবং ভবিষ্যতে একাই নির্বাচনে লড়বে। সব মিলিয়ে ভিডিও বিতর্ক ও রাজনৈতিক প্রতিক্রিয়ায় কোণঠাসা হুমায়ুন কবির। भाई आप ममता जी की क्षमताओं से अनजान हो। ममता जी ऐसे 2000 वीडियो बना सकती है। हुमायूं कबीर और भारतीय जनता पार्टी साउथ पोल नॉर्थ पोल है, कभी हमारा मेल नहीं खा सकता। हम बाबरी मस्जिद बंगाल में बनाने के वाले के साथ बैठने से और 20 साल हम ऑपोजिशन में बैठना पसंद करेंगे। হুমায়ুনের ভাইরাল ভিডিও কাণ্ডে এবার মুখ খুললেন নওশাদ সিদ্দিকী। হুমায়ুনের ভাইরাল ভিডিও নিয়ে নওশাদ সিদ্দিকী বলেন, যদি এটা এআই ভিডিও হয় তাহলে চরম অন্যায় হয়েছে, আর যদি এটা সত্যি হয় তাহলে বাংলার মানুষ হুমায়ুন কবিরকে ক্ষমা করবেন না। তিনি ঠিক কি বলেছেন শুনে নিন। হ্যাঁ, আমি পুরো ভিডিওটা দেখে উঠতে পারিনি, কিছু কিছু কমেন্টস দেখছিলাম। এটা আমার দুটো মন্তব্য। প্রথম মন্তব্য হচ্ছে, যদি এটা ফেক ভিডিও হয়, হুমায়ুন কবির সাহেব তার সাফাইও গিয়েছে, এই বিষয়টা বলেছেন তিনি, যে এআই দিয়ে বানানো, যদি এআই দিয়ে বানানো হয় চরম অন্যায় কাজ করেছে একটা মানুষকে তাহলে মিথ্যার দিকে ঠেলে দেওয়ার জন্য। দ্বিতীয়ত, যদি এটা সত্যিও ভিডিওটা হয়ে থাকে তাহলে বাংলার মানুষ কিন্তু হুমায়ুন কবির সাহেবকে ক্ষমা করবে না, কারণ বাংলার মানুষ একটা আবেগকে তিনি কিছুটা হলে ক্যাশ করেছেন। সেই আবেগটাকে যদি নিয়ে খেলা করেন এর জবাব দেবে, তবে হ্যাঁ, সময় কথা বলবে। হুমায়ুনের ভাইরাল ভিডিও ঘিরে দলে ভাঙন, শতাধিক কর্মীর দলত্যাগ আম জনতা উন্নয়ন পার্টিতে। নির্বাচনের মুখে বড়সড় ভাঙনের মুখে পড়ল আম জনতা উন্নয়ন পার্টি। দলের সুপ্রিমো হুমায়ুন কবিরের একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে ক্ষোভে শতাধিক নেতা কর্মী দল ছেড়ে তৃণমূলে যোগ দেন। হরিহরপাড়া বিধানসভার চোয়া অঞ্চলের এই কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের প্রার্থী নিয়ামত শেখ। তৃণমূলের পক্ষ থেকে প্রকাশিত এই ভিডিওতে হুমায়ুন কবিরকে একটি 1000 কোটি টাকার ডিল নিয়ে আলোচনা করতে এবং সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়। যদিও ভিডিও সত্যতা যাচাই হয়নি।
তবুও তা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাপানোতর তৈরি হয়। ভিডিওতে শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্ব শর্মা ও মোহন যাদবের নামও উঠে আসে। এই ঘটনায় তৃণমূল নেতা ফিরহাদ হাকিম কড়া ভাষায় আক্রমণ করেন। তদন্তের দাবি তোলেন কুণাল ঘোষ। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে হুমায়ুন কবির চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রমাণ করার জন্য এবং না পারলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন। বিজেপিও এই অভিযোগ নস্যাৎ করেছে। কান খোলা রেখে শুনে নিন, দিলীপ ঘোষকে কি হুঁশিয়ারি দিলেন জয়প্রকাশ মজুমদার। ভোটের মুখে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের দেশদ্রোহী বলায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এই মন্তব্যের কড়া সমালোচনা করে প্রশ্ন তোলেন, যাদের ভোটে বিজেপি নেতারা নির্বাচিত হয়েছেন তাদেরই কিভাবে দেশদ্রোহী বলা হচ্ছে। তিনি বয়স্ক, গরিব ও সাধারণ মানুষের প্রতি এই মন্তব্যকে অপমানজনক বলে দাবি করেন এবং দিলীপ ঘোষকে সাবধান থাকার হুঁশিয়ারি দেন। জয়প্রকাশ মজুমদার আরও বলেন, বাংলার মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে জানে এবং বিজেপির প্রতি মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। অন্যদিকে দিলীপ ঘোষ এক জনসভায় দাবি করেন, ভুয়ো ভোটারদের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জিতেছেন এবং এই দেশদ্রোহীদের বিদায় হওয়ায় উন্নয়নের পথ খুলবে। এই মন্তব্যের বিরোধিতা করে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার বলেন, বাদ পড়া ভোটারদের মধ্যে বহু হিন্দুও রয়েছেন, তাদের দেশদ্রোহী বলা বিজেপির মানসিকতাকেই প্রকাশ করে। ক্ষমতায় এলে কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রী? পরিষ্কার বলে দিলেন অমিত শাহ। কি বললেন? সংকল্পপত্র প্রকাশ করলো বিজেপি। শুক্রবার অমিত শাহ দলের এই সংকল্পপত্র প্রকাশ করে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে একাধিক প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি বলেন, বাংলার মানুষ পরিবর্তন চাইছেন এবং তৃণমূলের শাসনে অনুপ্রবেশ, দুর্নীতি ও ভেদাভেদের রাজনীতি বেড়েছে। বিজেপি ক্ষমতায় এলে সীমান্ত সিল করে অনুপ্রবেশ রুখবে এবং ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট নীতিতে পদক্ষেপ নেওয়া হবে। মহিলাদের জন্য মাসে ৩,০০০ টাকা, সরকারি কর্মীদের দিয়ে আয়ুষ্মান ভারত চালু, পুলিশের দুর্গা সুরক্ষা স্কোয়াড, ৩৩% সংরক্ষণ এবং বিনামূল্যে বাস যাত্রার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি ১ কোটি কর্মসংস্থান, স্টার্টআপে উৎসাহ, কৃষকদের বছরে ৯,০০০ টাকা এবং ধান ৩১০০ টাকায় কেনার আশ্বাস দেওয়া হয়েছে। চা বাগান, পাট শিল্প ও কৃষি ক্ষেত্রেও উন্নয়নের পরিকল্পনা তুলে ধরা হয়। কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রী? যখন অমিত শাহকে এই বিষয়ে প্রশ্ন করা হয়, বিজেপি জিতলে বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন, বাংলার মুখ্যমন্ত্রীর মুখকে প্রশ্ন শুনে অমিত শাহ পরিষ্কার বললেন, বাংলা থেকেই হবে, নিশ্চিত Sir, I'm থাকুন। Papri Chatterjee from ETV Bharat. Actually, what I wanted to ask you is, do we get to see any chief ministerial face from West Bengal for BJP? देखिए सर, मेरा सवाल इसमें ही है, क्या भावी जो मुख्यमंत्री है आपके साथ ही बैठे हुए हैं इनमें से कोई? भाई देखो, हम तो कोई वंश परंपरागत पार्टी नहीं है कि दीदी के बाद भतीजा बनेगा। कोई भी बंगाली बन सकता है, बंगाल का ही बासिंदा भारतीय जनता पार्टी बंगाल का मुख्यमंत्री बनेगा। अब जरा भी चिंता न करिए, वो सक्षम भी होगा, योग्य भी होगा, लीडर भी होगा और सुशासन को प्रस्तापित भी करेगा। এবার কথা বলি হবে। ব্যানার পোস্টারে ছয়লাভ ভবানীপুর। আসন্ন বিধানসভা নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে ভোটের লড়াই তুঙ্গে উঠেছে। স্লোগান, পোস্টার ও দেওয়াল লিখনে সরগরম এলাকা এবার শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে নতুন ব্যানার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ কলকাতা জেলা ফার্ম কমিউনিটির পক্ষ থেকে দেওয়া ওই ব্যানারে লেখা হয়েছে, ভবানীপুরে এবার পাঠা বলি হবে এবং হাড়ি কাঠের সামনে একটি অবয়ব দেখা যাচ্ছে, যা শুভেন্দুর মতো বলে মনে করা হচ্ছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরো বেড়েছে। ভবানীপুর তৃণমূলের শক্ত ঘাঁটি হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন শুভেন্দু অধিকারী এবং জয় নিয়ে আত্মবিশ্বাসী। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিজেপির এই স্বপ্ন সফল হবে না। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই এই কেন্দ্রে তৃণমূল ও বিজেপির লড়াই তীব্র হয়েছে। পাশাপাশি কমিশনের হিসেব অনুযায়ী ৫১,০০৫ জনের নাম বাদ পড়া এই কেন্দ্রের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। ফলে সব মিলিয়ে ভবানীপুরে উত্তেজনা চরমে। তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করল কমিশন। দুর্ভাগ্যজনক বললেন কৃষ্ণনগর উত্তরের অভিনব। বিকল্পকে গত মঙ্গলবার শান্তিপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে অভিনব ভট্টাচার্যকে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং তার প্রশংসাও করেছিলেন। কিন্তু আইনি জটিলতার কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। প্রশাসন সূত্রে জানা গেছে, রাজ্য সরকারের সঙ্গে ব্যবসায়িক চুক্তি থাকার অভিযোগে জনপ্রতিনিধিত্ব আইনের 9A ধারায় রিটার্নিং অফিসার এই সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনী বিধি অনুযায়ী সরকারের সঙ্গে সরাসরি ঠিকাদারি বা ব্যবসায়িক স্বার্থ জড়িত থাকলে কোনো ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী সরকারি কাজের সঙ্গে যুক্ত অবস্থায় মনোনয়ন জমা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনায় অভিনব ভট্টাচার্য একে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন এবং জানিয়েছেন তিনি দলের নির্দেশ মেনে চলবেন। এই পরিস্থিতির কথা মাথায় রেখে তৃণমূল আগে থেকেই বিকল্প প্রার্থী তৈরি রেখেছিল।
কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে সোমনাথ দত্তকে প্রার্থী করা হয়েছে এবং তিনি এখন এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শেখ হাসিনা অনুপ্রবেশকারী না শরণার্থী, শাহের ডিলিট ডিপোর্ট তথ্য নিয়ে পাল্টা প্রশ্ন অভিষেকের। নিউটাউনে বিজেপির সংকল্পপত্র প্রকাশের পর তৃণমূল ভবন থেকে তীব্র আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ইস্তেহারে সোনার বাংলা স্লোগানের অনুপস্থিতি নিয়ে কটাক্ষ করে বলেন, এতে বিজেপির আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট। পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় প্রায় 90 লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ায় বিষয়টি তুলে ধরে তিনি দাবি করেন, এর মধ্যে অধিকাংশই হিন্দু বাঙালি এবং এর জন্য অমিত শাহের ক্ষমা চাওয়া উচিত ছিল। অভিষেক আরও বলেন, নির্বাচন কমিশনের পদক্ষেপে বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। একই সঙ্গে তিনি দিল্লি ও গুজরাট থেকে বাংলা পরিচালনার সম্ভাবনা নিয়েও প্রশ্ন তোলেন। অনুপ্রবেশ ইস্যুতে শাহের বক্তব্যের পাল্টা হিসেবে তিনি শেখ হাসিনার প্রসঙ্গ তোলেন এবং প্রশ্ন করেন, ভারতে তার বর্তমান অবস্থান কি, তিনি অনুপ্রবেশকারী না শরণার্থী। সব মিলিয়ে বিজেপির সংকল্পপত্র প্রকাশের পর পাল্টা আক্রমণে রাজনৈতিক চাপ বাড়ানোর কৌশল নিয়েছে তৃণমূল, এমনটাই স্পষ্ট হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। 15 লাখ কি পেয়েছেন? আবার এসেছে মিথ্যার ঝুলি নিয়ে। বিজেপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ মমতার। শুক্রবার বাংলায় অমিত শাহের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার পর বারাসতের জনসভা থেকে পাল্টা তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, বিজেপি আগাগোড়া মিথ্যাচার করছে এবং ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করেন না। 15 লক্ষ টাকার প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিজেপি ভোটের সময় আসে, মিথ্যা বলে এবং পরে চলে যায়। মমতা আরও অভিযোগ করেন, বিজেপি দাঙ্গা ও বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় এসেছে এবং অন্যান্য রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের অত্যাচার চলছে। বাংলায় সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতিকেও তিনি কটাক্ষ করেন। এসআইআর প্রক্রিয়ায় 90 লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, এর মধ্যে 60 লক্ষ হিন্দু ও 30 লক্ষ মুসলিম রয়েছেন এবং বিজেপি মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। তিনি এনআরসির উদাহরণ টেনে সতর্ক করেন এবং ইভিএম কারচুপির অভিযোগে মানুষকে সজাগ থাকার বার্তা দেন। পাশাপাশি আইনত প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান জানান। তালিকা সংশোধন না হওয়া পর্যন্ত নেতাদের প্রবেশ নিষেধ, গ্রামে সাঁটল পোস্টার। পূর্ব বর্ধমানের গলসির সিংপুর গ্রামে ভোটার তালিকা সংশোধন ঘিরে তীব্র ক্ষোভের প্রকাশ ঘটেছে। গ্রামে পোস্টার লাগিয়ে জানানো হয়েছে, যতদিন না ভোটার তালিকা সংশোধন সম্পূর্ণ হচ্ছে ততদিন কোনো রাজনৈতিক নেতা বা কর্মীর প্রবেশ নিষিদ্ধ। 42 জনের নাম বাদ পড়ায় এই প্রতিবাদ বলে জানা গেছে। তবে কে বা কারা এই ব্যানার লাগিয়েছে তা স্পষ্ট নয় এবং গ্রামবাসীরাও এই বিষয়ে মুখ খুলতে নারাজ। ব্যানারে সুষ্ঠু ও নির্ভুল ভোটার তালিকার দাবিতে নাগরিক অধিকার রক্ষার লড়াই হিসেবে তুলে ধরা হয়েছে। স্থানীয় বাসিন্দা কাজী বদরে আলম জানান, তার 2 ছেলের নাম তালিকা থেকে বাদ পড়েছে এবং তাদের রোহিঙ্গা বলা হচ্ছে বলে তিনি উদ্বিগ্ন। গ্রামে মোট 501 জন ভোটারের মধ্যে 102 জনের নাম যাচাইয়ের আওতায় ছিল, যার মধ্যে 42 জনের নাম বাদ গেছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। তৃণমূলের দেব টুডু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। অন্যদিকে বিজেপি প্রার্থী রাজু পাত্র বিষয়টিকে কমিশনের নিয়ম অনুযায়ী প্রক্রিয়া বলে দাবি করেছেন। উদ্বোধনের আগেই ভেঙে পড়ল সেতু। কাটমানি ইস্যুতে প্রশ্নের মুখে ডবল ইঞ্জিন সরকার। ত্রিপুরার উনকোটি জেলার মনু নদীর ওপর নির্মাণমান একটি সেতুর বড় অংশ আচমকায় ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় 140 মিটার দীর্ঘ এবং 6 কোটি টাকার এই আরসিসি সেতুর নির্মাণ কাজ চলছিল 2021 সাল থেকে, যদিও ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল 2017 সালে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুরু থেকেই নির্মাণের গুণগত মান খারাপ ছিল এবং নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে এই দুর্ঘটনা ঘটেছে। তাদের মতে এটি দুর্ঘটনা নয়, দুর্নীতির ফল। অন্যদিকে পূর্ত দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, 35 মিটার স্প্যানের সুপার স্ট্রাকচার ঢালাইয়ের সময় বৃষ্টির কারণে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় মাটির ভার বহন ক্ষমতা কমে যায় এবং অস্থায়ী কাঠামো ভেঙে পড়ে। তারা দাবি করেছেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়নি এবং ঠিকাদার সংস্থা নিজেদের খরচে পুনর্নির্মাণ করবে। ঘটনার পর কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ও সিপিআইএম নেতৃত্ব দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে কাটমানির সংস্কৃতির ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। সাধুদের ঘাড় ধাক্কা, ভবানীপুরে ইউনুস জামানা কটাক্ষ শুভেন্দুর। ভবানীপুরে একটি ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, সনাতন ধর্মের প্রচারে আসা কয়েকজন সাধু সন্তকে তৃণমূল সমর্থকরা অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে এলাকা থেকে বের করে দিয়েছেন। তিনি এই ঘটনাকে বাংলাদেশের ইউনুস জামানার সঙ্গে তুলনা করেছেন। অভিযোগ অনুযায়ী পদ্মপুকুর এলাকার একটি আশ্রমে থাকা সাধুরা বাড়ি বাড়ি গিয়ে ধর্ম প্রচার করছিলেন। সেই সময় স্থানীয় তৃণমূল সমর্থকরা তাদের বাধা দেয় এবং পরে ঘেরাও করে বচসায় জড়ায়। বিরোধী পক্ষের দাবি, এরপর তাদের জোর করে বের করে দেওয়া হয়। শুভেন্দু একটি ভিডিও প্রকাশ করে অভিযোগ করেন, স্থানীয় কাউন্সিলর অসীম বসু ও তার অনুগামীরা সাধুদের হুমকি দেন, তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং মোবাইল কেড়ে নেন।
এছাড়া আশ্রমে জল ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করারও অভিযোগ উঠেছে। শুভেন্দুর মতে এটি তোষণের রাজনীতির ফল এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে। তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, এই ধরনের ঘটনার জবাব একদিন মিলবে। বাদ পড়া ভোটাররা দেশদ্রোহী, ক্ষমা চাইতে হবে দিলীপ ঘোষকে, দাবি মোহাম্মদ সেলিমের। এসআইআর নিয়ে বিতর্কিত মন্তব্য করে ভোটারদের দেশদ্রোহী বলায় দিলীপ ঘোষকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি প্রশ্ন তোলেন, কে দেশদ্রোহী তা কি দিলীপ ঘোষ ঠিক করবেন? একই সঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, বিজেপি ভয় পেয়েছে বলে এই ধরনের মন্তব্য করছে। বিজেপির সংকল্পপত্র প্রকাশের পর সাংবাদিক সম্মেলনে সেলিম অভিযোগ করেন, অমিত শাহ সিপিএম এর আমল নিয়ে সমালোচনা করছেন ভয়ের কারণে। তিনি আরো বলেন, বহু জায়গায় তৃণমূলকে আক্রমণ না করে সিপিআইএম নেতাদের নিশানা করা হচ্ছে, যা বিজেপির দুর্বলতার ইঙ্গিত। সেলিমের দাবি, বিপুল সংখ্যক মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং এটি গণতন্ত্র নষ্ট করার চক্রান্ত। তার মতে এত মানুষকে বাদ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। টলিউড ইন্ডাস্ট্রির স্বার্থে শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী মাফিন চক্রবর্তী। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনৈতিক পরিবেশ ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে, যেখানে প্রার্থীদের পাশাপাশি টলিউডের শিল্পীরাও সক্রিয়ভাবে প্রচারে নামছেন। এই আবহেই অভিনেত্রী মাফিন চক্রবর্তী নতুন পদক্ষেপ নিয়ে শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। সল্টলেকে দলের কার্যালয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তিনি সদস্যপদ গ্রহণ করেন। শুভেন্দু জানান, মাফিন নিজেই বিজেপির হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন এবং রাজ্যে পরিবর্তনের পক্ষে প্রচার করতে চান। টলিপাড়ার পরিচিত মুখ হিসেবে তার জনপ্রিয়তা নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও তিনি মনে করেন। বরানগরের বাসিন্দা মাফিন স্থানীয় স্তরেও সক্রিয় থাকবেন। নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় মাফিন বলেন, টলিগঞ্জে বিশ্বাস ব্রাদার্সদের অত্যাচারের অভিজ্ঞতা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে ফিল্ম ইন্ডাস্ট্রির কর্মীদের স্বার্থ রক্ষার জন্য এই সময় বিজেপিকে সমর্থন করা প্রয়োজন। মতবিরোধ চরমে, আম আদমি পার্টি ছেড়ে নিজের দল গঠনের পথে কি রাঘব চাড্ডা? জল্পনা তুঙ্গে। রাঘব চাড্ডার সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। রাজ্যসভা থেকে পদ হারানোর পর তার পিকচার আভি বাকি হ্যাঁ মন্তব্যে প্রশ্ন উঠেছিল, তিনি কি দল ছাড়বেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক সমর্থকের জেনজি পার্টি গঠনের প্রস্তাবে তিনি ইন্টারেস্টিং থট বলায় জল্পনা আরও বেড়েছে যে তিনি নিজস্ব দল গঠনের পথে হাঁটতে পারেন। এই জল্পনার পেছনে রয়েছে আম আদমি পার্টির সঙ্গে তার দূরত্ব। তাকে রাজ্যসভায় ডেপুটি লিডারের পদ থেকে সরানো হয়েছে এবং সংসদে তার বক্তব্যের সুযোগও কমানো হয়েছে বলে অভিযোগ। দলীয় সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবে সই না করা নিয়ে আপ নেতৃত্বের সঙ্গে তার মতবিরোধ চরমে ওঠে। অন্যদিকে বিজেপিও এই ইস্যুতে আক্রমণ শানিয়েছে। দিল্লি বিজেপি নেতৃত্বর অভিযোগ, আপ ইচ্ছাকৃতভাবে চাড্ডাকে চুপ করানোর চেষ্টা করছে। সব মিলিয়ে নতুন দল গঠন ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব ঘিরে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামী